আমি ড্রিমস অ্যান্ড ডেস্টিনেশনকে একটা কথাই বলবো যে এখনো পর্যন্ত যতগুলো অ্যাকোমোডেশনে আমরা থেকেছি সব পরে কিন্তু পারফেক্ট, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ অর্ঘ, আমার খুব ভালো লেগেছে তুমি যে কোনো জায়গায় রেখেছো আমাদের, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। মানে ইভেন যখন আমরা এখানে ডাইনিংয়ে বসে রয়েছি, এটাও কিন্তু কলপাতে খুব সুন্দর একটা জায়গা, কলপার মেন টাউন থেকে একটু নিচে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া থাকা এখনো পর্যন্ত কিন্তু ভালো, খারাপ হলে কিন্তু বলে দেবো মুখের উপর, ঠিক আছে? হ্যাঁ, এমনিতে আসলে এত মিষ্টি দেখতে না তুমি, যে আমার আর খারাপ বলতে ইচ্ছা করে না, বিশ্বাস করো, মন থেকে তোমায় খারাপ বলতেই পারি না। এনিওয়েজ, এখানে মেনু রাতে একেবারেই হালকা ফুলকা করা হয়েছে, যাতে সকালের চাপটা ছিল, যেহেতু ভাত, পটলের দোরমা, পটলের দোরমা, তার সাথে সয়াবিন, রুটিও আছে রাতে, আর রাতে মিষ্টি একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ভাতও আছে। ও ডাল সেদ্ধও আছে নাকি? মানে ও ওয়াও, এটা তো নাইস, এটা দারুণ জিনিস। আচ্ছা, আমি তাহলে হাত চেটে খাচ্ছেন একেবারে, এতটাই ভালো হয়েছে। এটা কিন্তু বড় পাওনা। আপনিও কি চেটে খাওয়ার মতো পরিস্থিতি আছেন? একদম পুরো জমিয়ে খাচ্ছেন, দারুণ দারুণ দারুণ। এই খাওয়া দাওয়া করতে গিয়ে এরকম ছবি দেখতে আমারও খুব ভালো লাগে। এ দেখুন, এই টেপি খাচ্ছে, দেখুন টেপি সবাই খাওয়া শুরু করেছে। মা, ওর নাম টেপি না, এই তোর নামটাই ভুলে গেছি আবার, সৃজিতা। আচ্ছা, সৃজিতা ওর নাম, কিন্তু ওর ভাইয়ের নাম কিন্তু ওইটাই একমাত্র যে নাম আমি দিয়েছি, মিস্টার পল। মিস্টার পল, কি খাচ্ছ তুমি? মিস্টার পল এখন সোয়াবিন খাচ্ছে। বলো বাবা। বিকজ ও প্রথম দিন ওর নাম ও দিদিকে জিজ্ঞেস করেছিলাম, যে ও বলেছিল তোমার নাম কি? সৃজিতা পল। সেই জন্য ওর নাম পল হয়ে গেছে, ও মিস্টার পল, ও যে লিটল পল। এখানে বসে বসে একটু আনন্দে খাচ্ছিলাম, হঠাৎ করে পেছন দিকে বলছে 7টা নাকি বেরোতে হবে। দিস ইজ নট ডান। এখানে বৌদি বলেছে এত ভালো হোটেল নেওয়ার দরকার কি, তাহলে রাত্রিবেলা থাকতে হবে। এভাবেই কল্পায় হাসি, আড্ডা, দারুণ কিছু মুহূর্তের মধ্যে দিয়েই কেটে গেল আমাদের রাতটা। পরদিন সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল আজকের দিনটা যেন অন্যরকম, কারণ আজ পূরণ হতে চলেছে বহুদিনের সেই স্বপ্ন। আজ আমরা প্রবেশ করতে চলেছি পৃথিবীর অন্যতম সুন্দর কোল্ড ডেজার্ট স্পিতি ভ্যালিতে, যে জায়গার সৌন্দর্য এতদিন শুধু ছবি আর ভিডিওতে দেখেছি। আজ সেই স্পিতিকে নিজের চোখে দেখার পালা। তবে সকাল থেকেই যেন প্রকৃতির মেজাজটা একটু অন্যরকম। ঘুম থেকে উঠেই দেখলাম আকাশের মুখভার, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। পাহাড়ের আবহাওয়া যে কত দ্রুত বদলে যায় তার প্রথম ইঙ্গিত যেন সকালেই পেয়ে গেলাম আমরা। গুড মর্নিং ফ্রম কল্পা। আমরা আজকে যাচ্ছি টাবো। গুড মর্নিং। হেমনলিনী আপনাদের আজকে জানিয়েছে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি টাবো, কিন্তু তার আগে আজকে কল্পার ওয়েদার ভীষণ খারাপ। কল্পাতে আজকে সকাল থেকে আমি দেখতে পাচ্ছি যেরকম মেঘ, তার সাথে বৃষ্টি টিপটিপ করে হচ্ছে। এটা একটু মন খারাপ করার কারণ, আমরা কল্পা থেকে কালকে যখন এসে পৌঁছেছিলাম ভেবেছিলাম সকালবেলা উঠে ভালো করে কিন্নর কৈলাস পিকটাকে দেখব, এবং বিশেষ করে যেটা নিয়ে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে সেটা হচ্ছে ওই কিন্নর শিবলিংটা। সেটা কিন্তু আমরা আর দেখতে পেলাম না কালকে রাতের পর। সো কল্পাকে এখানেই আমাদেরকে বাই বাই জানাতে হচ্ছে, কারণ এই রুটে তো আমরা ফিরবো না। এখন আমরা আজকে প্রায় 150 কিলোমিটার যাত্রা করে পৌঁছবো টাবো। আর টাবো মানেই স্পিতি শুরু হয়ে যাচ্ছে। আজকেই হচ্ছে আমাদের ট্রিপের অ্যাকচুয়াল যে ডেস্টিনেশনের জন্য আমরা এসেছিলাম, সেটা হচ্ছে এই স্পিতি। এবং আমরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই ওয়েদারটাও চেঞ্জ হয়ে যাবে। কল্পা ছাড়ার কিছুক্ষণ পরেই বৃষ্টিটাও আস্তে আস্তে থেমে গেল। এরও একটা কারণ আছে, কারণ আমরা যত স্পিতির দিকে এগোচ্ছিলাম ততই প্রবেশ করছিলাম হিমালয়ের বৃষ্টি ছায়া অঞ্চলে। পাহাড়ের উঁচু প্রাচীর বর্ষার মেঘকে আটকে দেয়, তাই স্পিতিতে বৃষ্টিপাত খুবই কম হয়। আর সেই কারণেই এই অঞ্চলের ভূপ্রকৃতি এতটা শুষ্ক ও অনন্য। যতই সামনে এগোচ্ছিলাম ততই বদলে যেতে শুরু করলো প্রকৃতির রূপ। সবুজ পাহাড় ধীরে ধীরে জায়গা ছেড়ে দিল রুক্ষ বাদামি পাহাড়কে। মনে হচ্ছিল আমরা যেন এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে প্রবেশ করছি।
এই দৃশ্য দেখতে দেখতেই একসময় আমাদের গাড়ি পৌঁছে গেল পু, কিন্নরের শেষ দিকের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদে। আর এখান থেকেই স্পিতির অনুভূতি যেন সত্যিই শুরু হয়ে গেল। আমরা এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছি, জায়গাটার নাম পু। এখানে হিমালয়ান যে টেরেনটা পুরোটা অন্যরকম হয়ে যায়। হঠাৎ করে দেখলে মনে হয় না যে এই রাস্তাগুলো কীভাবে তৈরি হয়েছিল। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই রাস্তাগুলো আজ থেকে বহু বছর আগে ব্রিটিশরা বানিয়েছিল, কিন্তু এত উন্নত ছিল না। আপনারা জানেন যে ভারত চীনের যখন যুদ্ধ হয়েছিল ঠিক 1962 পর থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিসিশন নিয়েছিল যে এই দুর্গম এলাকাতে যাতে মোটরেবল রোড বানানো যায়, এবং এই রাস্তাগুলো কিন্তু ব্রিটিশরা বানায়নি, এই রাস্তাগুলো বানিয়েছে বিআরও। এবং আপনারা দেখলে অবাক হয়ে যাবে যে এই যে এত কঠিন পাথর, এই কঠিন পাথর ভেঙে এই রাস্তা বানানো কিন্তু এত সহজ ছিল না। এবং বর্ডার রোড অর্গানাইজেশনের যে কাজ, এখানে বিআরও সবসময় কাজ করেছে হিমালয়তে, এই পাহাড়গুলোকে ডিনামাইট দিয়ে ফাটিয়ে এই কঠিন রক ভেঙে আজকে এত সুন্দর ন্যাশনাল হাইওয়ে বানাতে সক্ষম হয়েছে ভারত সরকার। এবং আজকে এই ন্যাশনাল হাইওয়ে তৈরি হওয়ার ফলে সীমান্ত বর্ডার অনেক সুরক্ষিত। কারণ আপনারা জানেন যে অরুণাচল এবং বিশেষ করে হিমাচল, এই প্রত্যেকটা রাজ্যই তিব্বত মানে চীনের সঙ্গে এখন যুক্ত রয়েছে। তো চীন আমাদের জন্য সবসময় থ্রেট। সেখানে দাঁড়িয়ে এই রাস্তা কিন্তু ভারতকে অনেকটা সুরক্ষিত করেছে 1962 পর থেকে। দিদি একটা জিনিস ভাবছিলাম, ধরো 1950 সালেও এইসব এলাকাতে মানুষ আসতো, ভাবতো না, মানে স্বাধীনতার পরে ভাবতেই পারতো না। এখানকার লোকেরা হয়তো খুব বড় জোর ঘোড়া বা টাঙা ওই ডুলি। হ্যাঁ, রাস্তা অনেক বেটার হয়ে গেছে না আগের তুলনায়। না, এখানে থাকতো, কারণ এই যে রুটটা দেখছো এটা কিন্তু প্রাচীন সময় ভারত এবং তিব্বতের মধ্যে যে বাণিজ্য তার একটা প্রধান ছিল এই স্পিতি। লাহুল স্পিতি ঢোকার মুখে মিস্টার সুভাষ চন্দ্র বোস, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। বয়স জিজ্ঞেস করে দুঃখ দেবো না, বাট আপনার জন্মদিনটা যদি আমরা আজকে স্পিতিতে সেলিব্রেট করতে পারি গৌরব হাতে নিয়ে, দারুণ হবে। আমার জীবনের সেরা, দারুণ না? সেরা প্রাপ্তি হয়ে যাবে। স্পিতিতে প্রবেশ করার আগে একটা মজার তথ্য আপনাদের জানিয়ে রাখি। এই শব্দটি এসেছে তিব্বতী ভাষা থেকে। স্পি-এর অর্থ মধ্য আর টি অর্থ ভূমি বা স্থান, অর্থাৎ স্পিতির আক্ষরিক অর্থ মধ্যভূমি বা দ্য মিডল ল্যান্ড। একসময় এই অঞ্চল ছিল ভারত ও তিব্বতের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক সংযোগস্থল। আর সেই ইতিহাসই আজ বয়ে বেড়াচ্ছে স্পিতি ভ্যালি। মানে আমার কাছে একটা অন্যরকম ব্যাপার, বলে বোঝানো যাবে না। আর আমরা অ্যাকচুয়ালি স্পিতি ট্যুরে আছি, কিন্তু আমি ঠিকঠাকভাবে দেখি 40% ট্যুর কভার হয়ে গেছে, কিন্তু স্পিতি এখনও ঢুকিনি। মানে স্পিতিকে ছুতে গেলে বেশ কাঠখড় পড়াতে হয় মনের দিক থেকে। আর আমরা অবিলম্বে বা অবশেষে স্পিতি এসে গেছি। স্পিতি যে এত রুক্ষ, কিন্তু আমার কাছে স্পিতি মানে ভার্সাটাইল, প্রচণ্ড কালারফুল। তার কারণ দাদাকে আমি বলেই দিয়েছি আগে, দেখানোর তো অদ্ভুত। আমরা নর্মালি মানে সোশ্যাল মিডিয়া, গুগল বা সব কিছু ঢুকে একটা কমন সময় বলে যে স্পিতি কোল্ড ডেজার্ট, রুক্ষ এরিয়া। কিন্তু আমরা এটা বছরে 2-3 বার আসি না, প্রত্যেকবারই এত বেশি কালারফুল দেখে স্পিতিকে। তো আমার কাছে স্পিতি কিন্তু রুক্ষ নয়, প্রচণ্ড কালারফুল মনের দিক থেকে। আর অবশ্যই বাস্তব তো আছেই, দেখে নেবে। কেমন সেটা বাস্তবটা বলো। বাস্তব দেখো, আমি যদি দাদাকে একটু দেখাতে বলবো যে স্পিতি রিভারের জলটা কেমন ঘোলা, তার সতলুজ কেমন ঘোলা, তার পাশেই স্পিতি সবুজ। আর স্পিতি যেখান দিয়ে আসছে তার স্টোনটা কালো, আর পিচটাও কালার। উপরের পাহাড়গুলো তো কত রকম কালার আছে আমি ঠিক বোঝাতে পারবো না। এটা বললে মানে মনও খারাপ হয়, চোখে জল চলে আসে। আমরা এই সতলুজকে ফাইনালি ছেড়ে দেবো। মানে যাকে ধরে আমরা সিমলা থেকে এগিয়েছি এতক্ষণ, তাকে কিন্তু আমরা ফাইনালি ছেড়ে দেবো। সতলুজ চলে যাচ্ছে তিব্বত, আমরা তিব্বত যেতে পারবো না। এটা আমাকে বারবার ভাবায়, কেন পারবো না। তো আমরা যাবো স্পিতিকে নিয়ে। সতলুজকে আমরা দেখবো লোয়ার পার্টে, আমরা কুলুতে ফিরে গিয়ে। কিন্তু সতলুজে যে আপার চলে গেছে যে তিব্বতে, আমরা কোনোদিন যেতে পারবো না। আমি কোনোদিন যেতে পারিনি ওইখানটা এলাম, প্রচণ্ড মন খারাপ লাগবে। রেডি, 1 2 3 জাম্প। অসাধারণ একটা কফি এই ঠান্ডার মধ্যে, বাহ। আমরা এখনো পর্যন্ত যারা এসছেন তাদের সবার সাথে আলাপ হয়েছে, প্রত্যেকেই সত্যিই খুব ভালো মানুষ, এবং এত ভালো লাগছে সবার সাথে আলাপ হয়ে। এবং একজনের সাথে খুব বেশি আলাপ হয়ে গেছে, যেমন সৈকত দাদের ফ্যামিলির সাথে। এদিকে রিমা আসো। রিমা,
সৈকতই বলা ভালো, আমরা দুজন একই বয়সী কম বেশি, তাও সৈকতদাই বলছি। আর ওদিকে সৌম্য, দা আর প্রিয়াঙ্কা, ওদের বাচ্চারা সবার সাথে এত ভালো। না, প্রিয়াঙ্কাকে দিদি বলতে পারবো, খুবই বাচ্চা, হ্যাঁ বোঝাই যাচ্ছে। না বাচ্চা মানে ছোট, হ্যাঁ পুরো ট্রিপটা তো আমরা দারুণ এনজয়। সত্যি দারুণ মজা হচ্ছে। মানে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা ভিডিওর মধ্যে দিয়ে ফিল করতে পারবেন না যে এখানে মজাটা কেমন। ঠান্ডাটা তো আপনাদের গায়ে লাগছে না? গরমে আছে হয়তো। হ্যাঁ, মানে ধরো যখন দেখবে, যখনই দেখুক না কেন এই জিনিসটা ফিল করা যায় না ভিডিও, যেখান থেকেই দেখুক না কেন। এই ভাস্টনেস। আমাদের এই গ্রুপটা একটা কি হচ্ছে গ্রুপ বন্ডিংটা খুব ভালো হয়েছে। ভালো বন্ডিং হয়ে গেছে। খুব ভালো। এবার আমরা ব্রিজটায় যাই, চলো সেটা গিয়ে দেখি, ওই জায়গাটা মেন। এটাই সেই ঐতিহাসিক খাপ ব্রিজ। স্পিতি ভ্যালির প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই সেতুর নিচেই মিলিত হয়েছে দুটি বিখ্যাত নদী স্পিতি ও শতদ্রু। একদিকে হিমবাহ থেকে নেমে আসা স্পিতি নদী, অন্যদিকে তিব্বত থেকে প্রবাহিত শতদ্রু। দুই নদীর এই অপূর্ব মিলনস্থল স্পিতি সফরের অন্যতম আকর্ষণ। এখান থেকেই সত্যিকারের স্পিতি অভিযানের সূচনা। থ্যাংক ইউ। ও স্পিতির জন্য মিষ্টি মুখ, দ্যাটস গুড। একটা জিনিস লক্ষ্য করেছো কি, যে ভারত সরকার এখন এটাকে তিব্বতই মনে করে, এবং তিব্বত স্পেসিফিক মেনশন করা আছে, কোনো চাইনা ফাইনা নয়। না, তিব্বত একদম তিব্বতের বন্ধুত্ব অনেক পুরনো, সেই জন্য এখনো তিব্বতই লেখা রয়েছে, মানে টিবেটি লেখা রয়েছে, টিবেটি লেখা। কোনো চাইনা নয়। টিবেটি থাকবে, Exactly. দরকার নেই, ভারতের তিব্বতেরই চলবে। আপনারা এই রুটে এলে বা পাহাড়ে যখনই যান, একটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে ইলেকট্রিসিটি, মানে এত বড় বড় খাদ, যেমন এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইলেকট্রিসিটি আছে। অনেকের মনে প্রশ্ন এটা জাগে যে পাহাড়ে এক পাড় থেকে আরেক পাড়ে কী করে নিয়ে যায় এত মানে বাড়ি বাড়ির তারগুলোকে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আমি একটা ছোট্ট তথ্য দিই যে আগে তো অনেক ডিফিকাল্ট ছিল, ওটা হাতে করে পায়ে নিচে নেমে লোক নিয়ে যেতেও পারে, বাট এইরকম দুর্গম পাহাড়ে এখন কিন্তু সেভাবে হয় না। এখন দুটো জিনিস ব্যবহার করা হয়, একটা হচ্ছে ড্রোন আর একটা হচ্ছে হেলিকপ্টার। হেলিকপ্টারে করে এখান থেকে তার উপরে নিয়ে যাওয়া হয় এবং তারপর ইলেকট্রিসিটি লাইন টানা হয় একটা পাহাড় থেকে একটা পাহাড়ে। তো আধুনিক সময় ড্রোনের মাধ্যমে পাতলা তার যেটা প্রথমে নিয়ে যাওয়া হয়, পরে সেই তারের সঙ্গে বেঁধে মোটা তার একদিক থেকে একদিকে টানা হয়। তো এইভাবে পাহাড়ে ইলেকট্রিসিটি পৌঁছে গিয়েছে। মানে জানি না কতটা ইন্টারেস্টিং লাগলো আপনাদের, অনেকেই হয়তো জানতে চাইছিলেন, জাস্ট একটা শেয়ার করলাম ইনফরমেশন। এই সমস্ত তথ্য আপনাদের জানাতে জানাতেই যেন প্রকৃতি তার আসল রূপটা মেলে ধরতে শুরু করলো। চারপাশের দৃশ্য মুহূর্তের মধ্যে বদলে গেল। সবুজ পাহাড়ের জায়গা নিল ধূসর আর বাদামি পাথুরে পর্বত, আর নীল আকাশের নিচে সেই রুক্ষ পাহাড়গুলো যেন এক বিশাল শিল্পকর্ম। রাস্তা যতই সামনে এগোচ্ছিল ততই বিস্ময় বাড়ছিল। একদিকে শত শত ফুট গভীর খাদ, অন্যদিকে আকাশ ছোঁয়া খাড়া পাহাড়। পাহাড়ের বুক কেটে তৈরি এই সরু রাস্তা ধরে চলতে চলতে বারবার মনে হচ্ছিল পৃথিবীর অন্যতম সুন্দর রোড ট্রিপের সাক্ষী হয়ে আছি আমরা। এই অসাধারণ পথ ধরেই একসময় আমরা পৌঁছে গেলাম স্পিতি ভ্যালির প্রথম বড় গ্রাম নাকো। পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রামটি বহু শতাব্দী ধরে ভারত তিব্বত বাণিজ্য পথের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। এদিকে বেবি, শোন না, একটু শোন না, এদিকে আয়, এদিকে আয়, আয় আয় আয়। এই একটা অ্যানিমাল যাকে মানুষ সবচেয়ে বেশি ডিসরেসপেক্ট করে, কিন্তু এই অ্যানিমালটার মতো অ্যানিমাল হয় না বেসিক্যালি। এত নিরীহ টাইপের একটা প্রাণী। হ্যাঁ, মানে ওই যদি আমায় গুঁতো দেয় তার মানে কিন্তু নিরীহ থাকবে না তা নয়, কিন্তু বাট স্টিল ওরা কি মাল বোঝা টানে ভাবুন তো, এত কষ্ট করে, তারপরেও একে বলা হয় গাধা। সবচেয়ে বেশি পরিশ্রম করে এরা। এইটুকু একটা অ্যানিমাল। আমি করে দিচ্ছি। সুন্দর। নাকোতে নাকি এমন কিছু মেনু হয়েছে যেটা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। কি হয়েছে তুমি জানো? কি? পাবদা। নাকোতে পাবদা মাছ, ভাবতে পারেন? আমি অবাক হয়ে যাচ্ছি। শুনুন, আমি অর্ঘকে এই কারণে থ্যাংক ইউ বলবো যে এরকম রিমোট ডেস্টিনেশনগুলোতে বাঙালিকে এরকম খাওয়ানোর জন্য। অনেকে হয়তো পছন্দ নাও করতে পারেন, বাট বাঙালি কিন্তু সবসময় মাছে ভাতে এবং মাছ খেতে ভালোবাসে। তো আজকের মেনুতে রয়েছে পাবদা মাছ। शाकाहारी। आप कहाँ से हो? मैं यूपी। यूपी, ब्राह्मण? नहीं अग्रवाल मारवाड़ी। ओ मारवाड़ी हो? मारवाड़ी लोग तो नहीं खाते हैं। आज के मेनूते की क्या है सर?
ভাত আছে, ডাল এই- আছে, আর এইটা কি? এটা উচ্ছে আলুর ঝাল। উচ্ছে আলুর ঝাল, তার সাথে ডাল, পাবদা মাছ। আরে বাঙালির সেরা খাবার এখানে দিয়ে দিয়েছো। নাইস। এটা কি এখানে বানালে না বানিয়ে আনলে? বানিয়ে আনা হয়েছে ও দ্যাটস গ্রেট, হোটেল থেকে। দ্যাটস গ্রেট, নাইস। একটা প্লেট করো না এখানে রয়েছি আমি, আর আমার সাথে রয়েছে উল্টো দিকে আমাদের মিষ্টি হেম। আজকে তোর গানটা বাকি আছে, ওটা কিন্তু আমি রেকর্ড করবো পর, লাস্ট দিনে। ও চাঁদালে গাইব, ওকে ফাইন। তাহলে আমরা এখন প্রথমে কি দিয়ে খাচ্ছি রে? এটা কি? উচ্ছে আলুর ঝাল, নাইস। ভাল লাগছে বাবা, ঝাল লাগছে, ভাল লাগছে তো। নাইস। গ্রেভি না, গ্রেভি না, গ্রেভি না, आप दीदी खा करके आइए ना। একদম পাহাড়ে স্পিতিতে বসে বসে পাবদা ভাবতে পারছো বিশা? আমি আগেই শুনেছি, নিজের বাপের জন্মে কোনদিন খেয়েছো? হ্যাঁ, শুনেই খুব লোভ হয়েছিল। ও তাকাবি না, খেয়ে খেয়ে দে, ওইদিকে জল খা তুই, একদম ওইদিকে তাকাবি না। না না আমরা এখন যাচ্ছি নাকো মনাস্ট্রি দেখতে। নাকো মনাস্ট্রি, এটা হচ্ছে নাকো, মানুষ এটাই তো এটা নাকো মনাস্ট্রি। বাইরে मिस्टर पॉल, क्या हुआ, गिर गए? ओ ना, ये मिस्टर पॉल तो ना है, लोकल्स लोक पॉल पिछने से है। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রামটি তার শান্ত পরিবেশ, প্রাচীন বৌদ্ধ সংস্কৃতি এবং মনোরম নাকো লেকের জন্য বিখ্যাত। চারপাশে খাড়া পাহাড়, কাদামাটির ঐতিহ্যবাহী বাড়ি আর সময়কে থামিয়ে দেওয়া এক অপার্থিব নীরবতা, সব মিলিয়ে নাকো যেন হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক রত্ন। এরই পাশাপাশি এবার ঘুরে দেখি চলুন নাকোতে অবস্থিত সুন্দর একটি লেক, নাকো লেক নামেই পরিচিত। দেখো এগুলো আগে সব কোল্ড ওই শীতের জন্য জমিয়ে রাখছে, এখন গ্যাস টাইস এসে গেছে বলে, নাহলে আগে সব মানে থাক থাক থাকতো, শুধু কাঠ আর কাঠ থাকতো। এগুলো সব মাড হাউস, মানে অরিজিনাল মাড হাউস বলতে এগুলো। এগুলো ট্যুরিজম শুরু হয়েছে খুব বেশি দিন নয় কিন্তু, না? আর বুদ্ধিস্টরা অনেক 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 বেশি বয়স পর্যন্ত মানে বাঁচতে পারে, বুঝতে হ্যাঁ, গরুটাকে ঢুকিয়েছে কিভাবে? দেখো হ্যাঁ, কি সুন্দর বাড়িটা, সত্যি খুব সুন্দর। এগুলো আমার মানে আমার না একটা খুব মানে স্বপ্ন ছিল স্মৃতি ভ্যালি ঘোরা, এবং এখানে আসার পর আমি মনে হচ্ছে সিনেমার দৃশ্য দেখছি। এসব জায়গাগুলোতে, হ্যাঁ, এগুলোতে কত শুটিং হয়, মানে এই ধরনের জায়গাগুলোতে আনএক্সপ্লোর্ড। হ্যাঁ, লাদাখ অনেক এক্সপ্লোর হয়ে গেছে। গোয়াল ঘরগুলো কি অদ্ভুত টাইপের। ঘরে ঢোকার গেট, আগেকার দিনের বাড়ি। দেখো এই যে আমরা যাচ্ছি তো বাঁ দিকের টোনগুলো ভালো করে খেয়াল করো, ভালো করে দেখো লেখা। এগুলো কি পালি? এগুলো সম্ভবত পালি ভাষাতে লেখা থাকে। আমরা এখন পবিত্র নাকো লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি। অর্ঘ্য এখানে অনেকবার এসছে। অর্ঘ্য যেটা বলছিল যে এখানে একটা অদ্ভুত হোলিস্টিক ফিলিংস রয়েছে, না? মানে
পবিত্র সমস্ত কিছু দেখলে মনে হয়। তো শান্তি লাগে খুব, মানে 5 মিনিট এখানে বসে থাকলে মানে মনটা জুড়িয়ে কোথায় একটা হারিয়ে যেতে ইচ্ছে করে, মানে মনটা হারিয়ে যায়, চুপচাপ শরীরটা পড়ে থাকে। এই যে তুমি মানুষজনকে কলকাতা থেকে বা বিভিন্ন জেলা থেকে মানুষজনকে নিয়ে এসে যেগুলো দেখাও, তোমার নিজের কেমন লাগে? প্রথম কথা আমার তো কি বলবো, এটা এই ভালো লাগে না, মানে বলে বোঝানো যাবে না। আর আমি যতটা ভালো মানে যে অনুভূতি নিয়ে আসি, সেই অনুভূতি অর্ধেকটাও মানুষকে দিতে পারি, আমার মনে হয় ওদের আরও একবার আসতে ইচ্ছা করবে, মানে এইখানে সেই কোনো এজেন্সিটা সব বাদ দিয়ে শুধু এই লোকেশনের জন্য। তুমি একটা জিনিস আমার মনে হয় খুব বেশি গুরুত্ব দাও, দেখলাম তোমার এতদিনে তোমার সাথে মিশে, যে তুমি মনে করো যে পিসটাই মেইন, মানে মাথা গরম করে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, শান্তি বজায় রাখলেই সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যায়। সে তো যাই না, প্রত্যেক মানুষের আলাদা আলাদা ওয়ে থাকে, আমার একটা ওয়ে আছে। তোমার বইটা কেমন? হয়তো তুমি যারা দেখেছো, আমি তো নিজেকে তো ভেঙে বোঝাতে পারবো না, যে মানুষ দেখে সেই বলতে পারবো না, হয়তো তাই তাই না? দ্যাটস গুড। হ্যাঁ চলো চলো। না আমি তোমাকে বারবার বলতাম, বারবার নক করতাম, তুমি শুধু বলতে অলমোস্ট শুধু স্মৃতি বলে, কোথাও কি বাড়িয়ে বলতাম? না না, আমি একটু আগে তোমাকে বলছিলাম যে আমার অ্যাকচুয়ালি স্পিতি ভ্যালিতে যাওয়াটা একটা স্বপ্ন ছিল, যে স্পিতি আমি যখন দেখেছি, লাহুল স্পিতি দেখার পর থেকেই মনে হচ্ছে স্পিতি একটা অন্যরকম, মানে হিমাচলের স্পিতি সবসময় নায়ক, এটা আমি জানি। মানালির পরে মানুষের আকর্ষণ থাকে স্পিতি, তো মানালি যেহেতু সবচেয়ে বেশি পুরনো ডেস্টিনেশন হিসাবে, মানে টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে ফেমাস, বাট এখন মানুষ অনেক এই দিকটা বেশি আসছে, রাদার সিমলা মানালি। চলতে চলতে আপনারা একটা মজার ইনফরমেশন দিই। দেখুন গাড়িতে বেশিরভাগ যারা রয়েছেন সবাই ঘুমাচ্ছেন, অলমোস্ট 90% সবাই ঘুমাচ্ছেন। আমিও একটু ঢুলছিলাম, একমাত্র আমাদের সতনাম ভাই বাদ দিয়ে। সবাই কেন ঘুমোচ্ছি জানেন? কারণ আমরা অলমোস্ট 3 থেকে 4,000 মিটার এরকম উচ্চতায় চলে এসেছি। স্বাভাবিকভাবে এখানে অক্সিজেন তুলনামূলক কম, তো শরীর এই কারণে বিশ্রাম চাইছে। বেশি কথা বললে, যত বেশি আমরা শরীরকে কষ্ট দেবো এই মুহূর্তে, শরীর তত তাড়াতাড়ি কিন্তু বিগড়েও যেতে পারে। বাট এই স্পিতিতে আসলে অনেকেই বলেন যে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে সবাই ঘুমিয়ে পড়ছে কেন, বা ঘুম চলে আসে কেন? তার অন্যতম কারণ হচ্ছে এখানে ল্যাক অফ অক্সিজেন, অক্সিজেনের মাত্রা তুলনামূলক কম। কারণ এখানে যে রাস্তা বাই সাইডটা দেখালেও আপনারা বুঝতে পারবেন, গাছপালার সংখ্যা এতটাই কম যে অক্সিজেন তুলনামূলক এখানে অনেকটাই কিন্তু কম। নাকর পথে এগোতে এগোতেই পাহাড়ের রূপ যেন একেবারে বদলে গেল। চারপাশে চোখে পড়ে চুনাপাথর আর পাললিক শিলায় গড়ে ওঠা অনন্য পর্বতমালা। লক্ষ লক্ষ বছরের ভূত্বকের আন্দোলন, ভাঁজ পড়া শিলাস্তর আর ক্ষয়ের ফলে পাহাড়ের গায়ে তৈরি হয়েছে অসংখ্য দাগ, রেখা আর স্তর, যেন প্রকৃতি নিজে এঁকেছে এই বিশাল শিল্পকর্ম। এই ভঙ্গিল বা ফ্লাডেড পর্বতের প্রতিটি স্তর হিমালয়ের সুদীর্ঘ ভূতাত্ত্বিক ইতিহাসের এক একটি জীবন্ত সাক্ষী। यहाँ से 20-30 किलोमीटर है, ज़्यादा नहीं। कोरिक चाइना का बॉर्डर, ओके, वहाँ पे 1.5 करोड़ का कैमरा लगा रखा है इंडिया वालों ने, एक्टिविटीज देखने के लिए। चाइना को वालों को देखने के लिए। ओके, ये स्पीति का परमिशन लगता है जाने के लिए? जा ही नहीं सकता कोई उधर, नहीं, अभी जो यहाँ पे ठहरे परमिशन लगता है गाड़ी हाँ, का? अच्छा, उधर चाइना बॉर्डर में नहीं जाने देते किसी को, ओनली लोकल गाँव वाले, आर्मी वाले बस, और कोई नहीं जाता। আমরা এখন এগিয়ে চলেছি চীন সীমান্তের একেবারে কাছাকাছি, আর এই পথেই এমন এক বিষয় আপনাদের দেখাবো যা শুধু প্রকৃতিপ্রেমী নয়, ভূতত্ত্বে আগ্রহী যে কাউকে মুগ্ধ করবে। আমাদের পরবর্তী গন্তব্য গিউ মনাস্ট্রি। গিউয়ের পথে পাহাড়ের গায়ে প্রকৃতি যেন নিজের ইতিহাস লিখে রেখেছে। এখানে ভঙ্গিল বা ফ্লাডেড পর্বত সৃষ্টির এক অসাধারণ নিদর্শন চোখে পড়ে। কোটি কোটি বছর আগে ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষে শিলাস্তরগুলো প্রচণ্ড চাপে ভাঁজ খেয়ে ওপরে উঠে আসে। সেই ভাঁজগুলো আজও পাহাড়ের গায়ে যেন খোলা বইয়ের পাতার মতোই স্পষ্ট। প্রকৃতির এই মহাকাব্যিক সৃষ্টি চোখের সামনে দেখলে বোঝা যায়
হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, পৃথিবীর কোটি কোটি বছরের ইতিহাসের জীবন্ত দলিল। স্পিতির ছোট্ট গ্রাম গিউ আজ বিশ্বজুড়ে পরিচিত অবিশ্বাস্য আবিষ্কারের জন্য। 1975 সালে প্রবল ভূমিকম্পের পর এখানে উদ্ধার হয় প্রায় 500 বছরের বেশি পুরনো এক বৌদ্ধ সন্ন্যাসীর প্রাকৃতিকভাবে সংরক্ষিত মমি। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী গ্রামকে দুর্যোগ থেকে রক্ষা করতে তিনি গভীর ধ্যানে বসে স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন। আজ সেই মমি গিউ মনস্ট্রির সবচেয়ে বড় আকর্ষণ। ইতিহাস, আধ্যাত্মিকতা আর রহস্য তিনের এক অপূর্ব মেলবন্ধন যেন এই ছোট্ট পাহাড়ি গ্রাম। আমরা এখন এসে পৌঁছেছি গিউ মনেস্ট্রিতে। গিউ মনেস্ট্রি একটা প্রাচীন সময় ধরে একটা এমন ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে যা সত্যি অবাক করার মতন। গিউ মনেস্ট্রিতে মানুষ বেশিরভাগ আসেন, তার অন্যতম কারণ হচ্ছে গিউ মমি। এখানে একটি 500 বছর পুরনো মমি রয়েছে এবং সেই মমিকে দেখতেই দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন এবং এটা আপনাদের এখানে দেখাবো, যদিও জুতো খুলতে হবে। মানে গিউ মনেস্ট্রি যখন দাঁড়িয়ে রয়েছে তখন দারুণ একটা জিনিস দেখাচ্ছি আমার মোবাইলে। আমার মোবাইলের এই মুহূর্তে টাইমটা দেখুন, জানি না দেখতে পাচ্ছেন কিনা। আমার মোবাইলে এখন বাজে 7:42। এর কারণ হচ্ছে চাইনিজ টাইম। ইন্ডিয়ান টাইমটা দেখিয়ে দাও। ইন্ডিয়াতে এখন বাজে হচ্ছে 5:12, মানে 5:12। বাট চাইনিজ টাইম এখানে ধরে নিচ্ছে, এটা ইন্ডিয়ার টাইম। ইন্ডিয়ান টাইম আইএসটি হচ্ছে 5:13। বাট যেহেতু এই মাউন্টেন রেঞ্জেসগুলোর পেছনে চায়না রয়েছে, দ্যাটস ওয়াই বর্ডারে এই টাইমটাই নিয়ে নিচ্ছে। আর এখানে ভিড় কারণ তার অন্যতম বিষয় বলছিলাম যে গিউ মমি, 500 ইয়ার্স পুরনো এই গিউ মমি। पाँच साल पुराना। देखी ভেতরে যাই, এখানে প্রচুর ভিড় আছে মমি, বাট মমিটা দেখিনি। এই যে দেখি সৌমদা, দিস ইজ গিউ মমি। দাঁত পরিষ্কার বোঝা যাচ্ছে, নখ এখনো নখ আছে। এই যে ভেতরে মমিটা দেখলাম, এই মমিটা আমরা জানি যে 500 ইয়ার্স, 500 বছর, মানে 1500 শতকের সেই সময় এখানে একজন বৌদ্ধ সন্ন্যাসী বলা হয় এনাকে। এনার নাম ছিল সাংঘা তেনজিং। সাংঘা তেনজিং যিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী। এই যে মমিটা দেখতে পাচ্ছেন, এই মমিটা কিন্তু মিশরের মমির মতো নয়, মানে কোনো ধরনের রাসায়নিক বা তার সাথে কোনো ব্যান্ডেজ জড়িয়ে যেমন মিশরে করা হয়, এখানে কিন্তু সেভাবে নয়। এটাকে বলা হয় সেলফ মামিফিকেশন। মানে এই যে বৌদ্ধ ভিক্ষু, ইনি দীর্ঘদিন উপবাস করেছেন এবং এই যে ওয়েদার, এখানকার নেচারের মধ্যে এমনিতে আর্দ্রতা কম রয়েছে, যার ফলে ফ্যাট আস্তে আস্তে ঝরে যায় এবং স্কিন আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায়। এবং এই মনেস্ট্রির একটা অংশ ভূমিকম্পে ভেঙে গিয়েছিল এবং তার নিচ থেকে এই মামিটা পাওয়া যায়। পরবর্তীকালে আইটিবিপি যখন খনন কার্য চালিয়েছিল তখন এই মামিটি পাওয়া গিয়েছিল। এবং একটা ধর্মীয় বিশ্বাস এখানে রয়েছে, বলা হয় যে এই যে ব্যক্তি সাংঘা তেনজিং, যিনি নিজের গ্রামকে রক্ষা করার জন্য এইভাবে মামিফিকেশন হয়, সেলফ মামিফিকেশন হয়েছিল তার। এই গ্রামে একসময় প্রচুর কাঁকড়া বিছে ছিল আর তার সাথে প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত কিছুকে রক্ষা করার জন্য তিনি নিজের গ্রামকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। এটা এখানকার যে প্রাচীন প্রবাদ রয়েছে। তবে এই মামি কিন্তু যারা রিসার্চার, সায়েন্টিস্ট, তাদের জন্য একটা সত্যি বড় স্যাম্পল। আপনারা কোথা থেকে আসছেন? কৃষ্ণপুর। কৃষ্ণপুর। মামি দেখলেন? হ্যাঁ দেখলাম তো। ভালো লাগলো? হ্যাঁ।
আপনার ব্লগ তো আমি দেখি। Thank you, প্রত্যেকদিন, thank you. প্রত্যেকটা সিরিজ দেখি, বাবুদার ওখানে যে যান প্রত্যেকটা দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ওই যে সুভাষচন্দ্রকে নিয়ে যেটা করেছেন সেটা তো ভীষণই ভালো লেগেছে। থ্যাংক ইউ। এখানে স্পিতিতে এসে আপনাদের মানে পাবো, এটা আমারও ভাগ্য ভালো, আমার ভালো লাগে আপনাদের দেখলে যে আপনারা ভিডিও দেখেন বা একদম। আপনি একা এসেছেন? আমাদের টিম আছে। এটা মনস্ট্রিতে ওপরে উঠতে গেলে এভাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই হলো মনস্ট্রিতে ওঠার রাস্তা। ওই বাবা, এটা বেয়ে উঠতে হবে নাকি এখন? এটা বেয়ে উঠতে হবে? কি অদ্ভুত সুন্দর মনস্ট্রিটা। গিউ ছেড়ে এবার আমাদের গন্তব্য ধনখর হয়ে টাবো। যদিও ধনখর আমরা আগামীকাল যাব। পথ যত এগোয় স্পিতির রূপও তত বদলে যেতে থাকে। একদিকে খাড়া রুক্ষ পাহাড়, অন্যদিকে গভীর খাদ, তার মাঝখান দিয়ে সরু রাস্তা যেন পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে। কোথাও পাহাড়ের গায়ে হাজারো বছরের শিলাস্তর, কোথাও আবার স্পিতি নদী খরস্রোতা সঙ্গী হয়ে পথ দেখাচ্ছে। প্রতিটি বাঁক যেন নতুন এক দৃশ্যের দরজা খুলে দেয়। এই পথ শুধু একটি গন্তব্যে পৌঁছানোর রাস্তা নয়, বরং হিমালয়ের অনন্য সৌন্দর্য আর ভূতাত্ত্বিক বিস্ময়কে কাছ থেকে অনুভব করার এক অসাধারণ যাত্রা। অবশেষে আমরা পৌঁছলাম টাবো। আপনাদের জানিয়ে রাখি, ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের আগামী যে স্পিতি ট্রিপ রয়েছে তা একেবারে সিট ফুল হয়ে গিয়েছে। সে কারণে নতুন একটি ডেট ডিসাইড করা হয়েছে। আপনি যদি আগামী সেপ্টেম্বর মাসে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের স্পিতি ট্রিপে যোগ দিতে চান, তাহলে ডেসক্রিপশনে গিয়ে ডিটেলস দেখে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনকে ফোন করে কথা বলে নিন। দিনভর পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম টাবোতে। সন্ধ্যা নামতেই ছোট্ট এই হিমালয় জনপদ যেন এক অন্য সুন্দর রূপ ধারণ করেছে। পাহাড়ের নিরাপত্তা, শীতল হাওয়া আর আকাশ ভরা অসংখ্য তারার আলো, সব মিলিয়ে পরিবেশটা ছিল সত্যি অপূর্ব। যদিও মাঝে মাঝে ঝিমঝিম বৃষ্টিও হচ্ছিল। এই সফরে আমাদের জন্য যে ব্যবস্থা করেছিল ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন, প্রত্যেকটি থাকার জায়গায় অনবদ্য। তাদের বেছে দেওয়া হোটেলটি অত্যন্ত আরামদায়ক ও সুন্দর ছিল। দীর্ঘযাত্রার ক্লান্তি ভুলে এমন উষ্ণ আতিথেয়তার জন্য দিনটা শেষ করা সত্যি ছিল এক দারুণ অভিজ্ঞতা। জোরদার একটা হাততালি সুভাষদার জন্য। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Subhasda. Happy birthday to you. আমার দিকে যেন বড় খেতে হবে, ছোট হলে হবে না। ওইসব হবে না, কম্প্রোমাইজ। আমি যখন খাবো তখন বড়ই খেতে হবে, আর কিছু হবে না। থ্যাংক ইউ। বাকিটা রয়ে গেছে জানা। আজকে মোটামুটি সবাই খুব টায়ার্ড। তো আমাদের সুভাষ আঙ্কেলের জন্মদিন সেলিব্রেশনের পর ডিনার করা হচ্ছে। তার মধ্যে আজকে খুব ঠান্ডা নেই, বাট একটা রাতের জন্য এখানে আমরা থাকবো, কারণ সকালবেলা যাবো আমরা কাজা। এই ট্রিপে 3 ভিক্ষুকের সঙ্গে দেখা হয়েছে, 3 বৌদ্ধ ভিক্ষুক। একজন একটা রুটি আর একজন শুধু একটু ভাত, 1 কাপ ভাত কেউ না খেয়ে ওটা দিয়ে দিয়েছে।
আর আরেকজন একটা ছেঁড়া রুটি, কিচ্ছু নেই। দেখো 3 ভিক্ষুকের সঙ্গে দেখা হয়েছে, 2টো রুটি, একটু ভাত আর কিচ্ছু নেই। দয়া কর, ভিক্ষুকের মধ্যে বসে আছে একটা রুটি নিয়ে। এটা না হলো 1 ঘন্টা হয়ে গেল প্লেট নিয়ে বসে আছে। ওদের দে, নাহলে ওদের হাসি থামবে না। এই ওরা বড় লোক ভিক্ষুক, ওরা মাংস ছাড়া খায় না, ওরা ওই অ্যারিস্টোক্রেট ভিখারি, মাংস দিয়ে খাবে, নাহলে দেবে না, নাহলে খাবেই না। দেখো না হাসছে, দেখো না বাবা। ওই ভাতটা তো আমি আমার এঁটোতে ফেলে দিই, আমার পাতে যে এঁটোগুলো হয় ওইটুকু ভাত হয়, এটা কেউ খায়? এইটুকু ভাত, ছি ছি ছি। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের স্পিতি অভিযানের 4র্থ পর্ব। আগামী পর্বে আমরা ঘুরে দেখব 1000 বছরেরও বেশি পুরনো টাবো মনাস্ট্রি, জানব স্পিতি ভ্যালির ইতিহাস, পৌঁছে যাব পাহাড়ের খাড়া চূড়ায় অবস্থিত অপূর্ব ধনখার মনাস্ট্রিতে, আর দিনের শেষে পৌঁছে যাব স্পিতি ভ্যালির প্রাণকেন্দ্র কাজায়। এই অসাধারণ সফরটি এত সুন্দরভাবে আয়োজন করার জন্য আমাদের ট্রাভেল পার্টনার ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনকে আন্তরিক ধন্যবাদ। আপনারাও যদি স্পিতি, লাদাখ, কাশ্মীর বা কেরালায় বা ভারতের অন্য কোনো সুন্দর গন্তব্যে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বুকিংয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং যোগাযোগের বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর জার্নি উইথ বোসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরের পর্বে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।